অর্থনীতির ভিত্তি হবে মানুষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান উপদেষ্টা। ঠাকুরগাঁওয়ে এসিল্যান্ড অফিস কর্মকর্তা শূন্য, দুর্ভোগে মানুষ। এবং কুষ্টিয়ায় স্ত্রী 2 মেয়েকে কুপিয়ে যুবকের আত্মহত্যার চেষ্টা, স্ত্রীর মৃত্যু। দেখছেন এটিএন নিউজ। সারা দেশের সর্বশেষ খবরাখবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন দেশের খবরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি মারিয়া শিমু। শুনছিলেন আকিস বশির গ্লাসের সৌজন্যে সংবাদ শিরোনাম। বিস্তারিত জানাচ্ছি। ছাত্রদেরকেই তাদের ভবিষ্যৎ ঠিক করতে হবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গর্তে থেকে যা যেমন আছে তা সেভাবে মেনে নিলে কিছুই পাল্টাবে না। বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডি.লিট ডিগ্রি দেওয়া হয়। প্রধান উপদেষ্টা নিজে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং সে সময়টিতেই গ্রামীণ ব্যাংকের সূত্রপাত, যা পরে তাকে এবং ব্যাংকটিকে নোবেল এনে দেয়। সেসব স্মৃতি তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, মনের মতো বিশ্ব গড়ার সক্ষমতা আমাদের সবারই আছে, কিন্তু গদবাঁধা পথে চলে যায় বলে নতুন পৃথিবীর কথা চিন্তা করি না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য পাঠদান ও গবেষণা চালুর ব্যাপারে জোর দেন তিনি, যাতে সমগ্র বিশ্ব মনের মতো করে সাজানো যায়। এর আগে চট্টগ্রাম বন্দর পরিদর্শন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন করা গেলে বাংলাদেশের অর্থনীতি বিশাল হবে। সে লক্ষ্যেই অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি। সকালে চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে এক মতবিনিময় সভায় তিনি প্রত্যাশার কথা জানান। পরে কালুরঘাটে কর্ণফুলী নদের উপর রেলসহ সড়ক সেতু নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা হিসেবে প্রথমবারের মতো নিজ জেলা চট্টগ্রামে ডক্টর মোহাম্মদ ইউনূস সকাল 9:15টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। বিমানবন্দর থেকে প্রধান উপদেষ্টা সরাসরি দেশের প্রধান সমুদ্র বন্দর পরিদর্শনে যান। সেখানে বন্দর ও জাহাজ চলাচল খাতের ঊর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। চট্টগ্রাম বন্দরকে দেশের অর্থনীতির হৃৎপিণ্ড উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এর আধুনিকায়নে সবাই একমত হলে এই ছোট বন্দর দিয়েই দেশের অর্থনীতি পরিবর্তন করা সম্ভব। বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয়, পাল্টাতে হবে, এটা হয় এর অবকাশ নেই, আমাদেরকে পাল্টাতে হবে। তাহলে চট্টগ্রাম বন্দর হলো ভরসা। এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা, নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে। এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতি যতই লাফালাফি ততই ঝাপাঝাপি করো, কিছু হবে না। চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। চট্টগ্রাম বন্দরের আধুনিকায়নের সুফল প্রতিবেশী ভারতের 7 সিস্টার্স, নেপাল এবং ভুটানও পাবে। এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না। এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না, আশেপাশের দেশগুলোর সঙ্গে সংযুক্ত। যে কারণে নেপালের কথা বললাম, ভুটানের কথা বললাম, 7 সিস্টার্সের কথা বললাম, সবার জন্য হৃৎপিণ্ড একটাই। বন্দর থেকে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম সার্কিট হাউসে যান। সেখানে ভিত্তিপ্রস্তর উন্মোচনের মধ্য দিয়ে কর্ণফুলী নদীর ওপর নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। সেখানে চলতি বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা অর্ধেকে এবং ক্রমান্বয়ে তা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি। সেই সাথে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা। কাজ তো আমরা এই খাদের দৈর্ঘ্য মাপও করবো না, গভীরতা মাপও করবো না, আমরা মাপবো মানুষের স্বস্তি কতটুকু এসছে, দুর্ভোগ কত লাঘব হলো, এটা আমাদের জানা। কিন্তু এটা দুর্ভোগ কত লাঘব হবে সেটা আসছে না। কি করে? সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।
ঠাকুরগাঁওয়ে অভিভাবকহীন 4টি সরকারি কমিশনার ভূমির কার্যালয়। জেলার 5টি কার্যালয়ের মধ্যে 4টিতেই নেই এসিল্যান্ড, একটিতে নেই ইউএনও। কর্মকর্তা খরায় চরম দুর্ভোগে জেলার কয়েক লাখ মানুষ। আটকে আছে নামজারি, খারিজ সহ গুরুত্বপূর্ণ কাজ। ঠাকুরগাঁও প্রতিনিধি MS আমাদের রিপোর্টে বিস্তারিত। নামজারি, খারিজ, ভূমি উন্নয়ন, কর দেওয়া সহ ভূমি সংক্রান্ত সেবা নিতে হয় সহকারী কমিশনার ভূমির কার্যালয় থেকে। ঠাকুরগাঁয়ের অধিকাংশ দপ্তরে কর্মকর্তা পদায়ন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন জেলাবাসী। হরিপুর উপজেলার এসিল্যান্ড পদটি শূন্য রয়েছে 6 মাসেরও অধিক সময় ধরে। শূন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার পদটিও। এছাড়া সদর, রানীশংকৈল ও বালিয়াডাঙ্গি উপজেলার এসিল্যান্ডও নেই 3 মাস ধরে। বাড়তি সময় ও অর্থ খরচ করেও জেলাবাসী পাচ্ছেন না সেবা। একদিকে থমকে রয়েছে জমি কেনাবেচা, রাজস্ব আদায়, অন্যদিকে এর জেরে আশঙ্কা বেড়েছে পারিবারিক কোন্দলের। আমার একটা খারিজের শুনানি ছিল, আমি গত জানুয়ারি 10 তারিখ থেকে ঘুরছি, নির্দিষ্ট কোনো সময় পাচ্ছি না যে কখন এসিল্যান্ড আসবে। সদর উপজেলা 22টা ইউনিয়ন, এত বড় একটা ইউনিয়ন আমাদের উপজেলা একটা, এই উপজেলার মধ্যে আপনার এসিল্যান্ড নাই, টিউনও নাই, এসিল্যান্ডও নাই। আমরা এগুলো চাচ্ছি, দ্রুত চাচ্ছি আমরা। একটা এসিল্যান্ড টিউনো ছাড়া কিভাবে একটা উপজেলা চলে? কর্মকর্তা শূন্যপদ থাকার প্রভাব পড়েছে স্থানীয় সরকার পর্যায়ে। ইউনিয়ন পর্যায়ে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চেয়ারম্যান, সচিব ও ভূমি কর্মকর্তারা। আমাদের অনেক সমস্যা হচ্ছে কাজকামের, আমাদের যেমন অনলাইনগুলো হচ্ছে না, ইউনিয়ন স্বাক্ষর ছাড়া, এগুলো প্রয়োজন আমাদের। এখানে আমাদের এসিল্যান্ড নাই, ইউনিয়ন আসছে আর রানী সিঙ্গেল থেকে উনি দায়িত্বে আছে। অতিরিক্ত জেলা প্রশাসকে 3টি পদ শূন্য। মাত্র একটি উপজেলায় এসিল্যান্ড থাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না জেলা প্রশাসন। অচল অবস্থা কাটাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবেন বলে প্রত্যাশা এই কর্মকর্তার। অফিসার পদায়ন না থাকায় বা অফিসারের পদগুলো শূন্য থাকায় সেই কাঙ্ক্ষিত মানের সেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি প্রতিনিয়ত জানাচ্ছি। দিনের পর দিন ঘুরেও ব্যর্থ হচ্ছেন সেবাগ্রহীতারা। দ্রুত সময়ে শূন্য পদগুলোতে পদায়নের আবেদন ভুক্তভোগীদের। MS আহমদ, ATN নিউজ, ঠাকুরগাঁও। তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ কুষ্টিয়াবাসী। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে কর্মজীবী ও শ্রমজীবী সহ সব শ্রেণী পেশার মানুষ রয়েছেন অস্বস্তিতে। কুষ্টিয়া থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। তীব্র তাপপ্রবাহ এবং ভ্যাপসা গরমে জনজীবন একেবারে দুর্বিষহ ও নাবিশ্বাস অবস্থার মধ্যে রয়েছে। বিশেষ করে কুষ্টিয়ার পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা জেলায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করায় তার আবহাওয়া কুষ্টিয়াতেও পড়ছে। কুষ্টিয়াতে এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা 40.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল গত 10 তারিখে। তারই পাশাপাশি 38, 39, 40 এরকম তাপপ্রবাহ চলছে। তাপপ্রবাহের ফলে জনজীবন দুর্বিষহ হয়েছে। একই পাশাপাশি এই ভ্যাপসা গরমের কারণে বিভিন্ন ধরনের রোগবালাই বেড়েছে, যা হাসপাতালগুলোতে শিশু রোগের সংখ্যায় বেশি লক্ষ্য করা গেছে। আমি কথা বলেছি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুনুর রশিদ। তিনি জানিয়েছেন আজ এবং আগামীকাল একই তাপপ্রবাহ বিরাজমান থাকবে, হয়তো তারপরে দিন থেকে কিছুটা তাপমাত্রা কমতে পারে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া কর্মজীবী মানুষ, যারা দিন আনে দিন খান। তারা এই তীব্র তাপের কারণে তারা বাইরে বেরোতে না পারার কারণে এক ধরনের কর্মহীন জীবন যাপন করছেন। আবহাওয়া অফিসের যে কর্মকর্তা তিনি আমাকে জানিয়েছেন যে তাপপ্রবাহ মাত্রা কমে আসলে জনজীবনে অনেকটা স্বস্তি নেমে আসবে। এই ছিল কুষ্টিয়া থেকে তাপ প্রবাহ এবং ভ্যাপসা গরম নিয়ে সর্বশেষ খবর। সিলেট থেকে আজ শুরু হচ্ছে চলতি মৌসুমের সরাসরি হজ ফ্লাইট। বিকেল 5:30টায় 418 জন যাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট মদিনার উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যাবে। বিস্তারিত জানাতে বিমানবন্দর এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আমাদের জানেন হজ ফ্লাইট যেহেতু আজ প্রথমবারের মতো ছেড়ে যাচ্ছে, সেখানকার মানুষদের মধ্যে আসলে আনন্দ কতটুকু বিরাজ করছে এবং সেই সাথে সেখানকার আসলে সর্বশেষ কি অবস্থা? আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আছি এবং 5টার দিকেই কিন্তু সিলেট এই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ যাত্রীদের নিয়ে প্রথম ফ্লাইটটি এখান থেকে উঠবে এবং এই ফ্লাইটটি সিলেট থেকে সরাসরি মদিনা যাবে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে হজ যাত্রীরা আসলে বিমানবন্দরে এসে তারা সকল রকমের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেছেন, ইমিগ্রেশন সম্পন্ন করেছেন এবং আমরা হজ যাত্রীদের সঙ্গে কথা বলেছিলাম। তারা যেমনটি বলছেন যে সিলেট থেকে যেহেতু সরাসরি হজ যাত্রা যাওয়া যাচ্ছে, গতবারও তারা গিয়েছিলেন, এবার এটি
তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন, কারণ সিলেট থেকে যারা যাচ্ছেন তারা সরাসরি সৌদি আরবে তারা যাচ্ছেন এবং আজকের যে ফ্লাইটটি যাচ্ছে সেটি সরাসরি মদিনায় যাচ্ছে এবং পরবর্তী যে ফ্লাইটগুলো রয়েছে সেই ফ্লাইটগুলো সিলেট থেকে জেদ্দায় আসলে যাবে। তো আমরা এই মুহূর্তে আসলে যে বিমানবন্দর এলাকায় আছে এবং যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ফ্লাইট শুরু উপলক্ষে কিন্তু বিমানবন্দর এলাকায় যে আনুষ্ঠানিকতা চলছে এবং এই আনুষ্ঠানিকতায় কিন্তু বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল নাসের খান আসলে এখানে উপস্থিত হতেন। এছাড়াও কিন্তু সিলেটের বিশিষ্টজন এবং বিমান এয়ারলাইন্স এবং বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু রয়েছেন। তো সব মিলিয়ে 418 জন নিয়ে কিন্তু আজকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে আসলে প্রথম যে ফ্লাইটটি হজ যাত্রীদের নিয়ে সেটি আসলে ছেড়ে যাচ্ছে। তো এই ছিল ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ মাহি আপনাকে। আমরা পরবর্তীতে আবার আপনার সঙ্গে যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজের সরাসরি ফ্লাইটের বিস্তারিত আমাদের জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। দেশের খবরের সময় হলো ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও ফিরে এলাম দেশের খবরে। দুই গ্রুপের সংঘর্ষের জেরে রাজশাহী নার্সিং কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সকালে কলেজটির অধ্যক্ষ মতিয়ারা খাতুন এক নোটিশে বন্ধের সিদ্ধান্ত জানান। দুপুর 12টার মধ্যে সকল শিক্ষার্থীকে আবাসিক হল ত্যাগের নির্দেশও দেয়া হয়। নোটিশে বলা হয়, রাজশাহী নার্সিং কলেজের ডিপ্লোমা এবং বিএসসি ইন নার্সিং শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে নোটিশে। তবে এই নির্দেশনার পরও নার্সিং কলেজের শিক্ষার্থীরা হল বা ক্যাম্পাস ছেড়ে যাননি। হামলার সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। গত মঙ্গলবার দুপুরে রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং কোর্সের শিক্ষার্থীদের ওপর ডিপ্লোমা ইন নার্সিং এর শিক্ষার্থীরা হামলা চালায়, তাতে 10 জন আহত হন। গতকালকের আন্দোলনের পরে গতকালকে যারা আমাদের হামলা করছিল ওদেরকে বাঁচানোর জন্য মূলত আমাদের প্রশাসন এখন কাজ করতেছে। তারা রাজশাহী নার্সিং কলেজের সকল শিক্ষার্থীর কথা চিন্তা ভাবনা না করে আমাদেরকে হল থেকে নোটিশ দিয়েছে। কলেজের যে সকল শিক্ষকরা এটার সাথে জড়িত ছিল এবং বহিরাগতদের নিয়ে এসে এই হামলাটা পরিচালনা করছে, তাদের অতি সত্বর যেন কলেজ থেকে এখান থেকে বদলি বা তাদের যেন পদত্যাগ করানো হয় এখান থেকে। এখন বাইরে থেকে যারা আসছে আমরা তাকে চিনি না, কাউকে আমরা দোষী হিসাবে নামও দিতে পারিনি। আর ঘটনাস্থলে আমি ছিলামও না, মিটিংয়ে ছিলাম। সেই আঙ্গিকে আমরা প্রশাসনের একটা অভিযোগ দিয়ে এসেছি। বিভিন্ন ফুটেজ ওরা নিবে, তথ্য নিবে, স্টুডেন্টের কাছে মুখে শুনবে, নিয়ে তখন ব্যবস্থা হবে। যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাডভোকেট শাকিল আহমেদ বলেছেন, ছাত্রছাত্রীরা ভবিষ্যতে কি হবে তা পরিবার থেকে চাপিয়ে দিলে হবে না, তাদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া প্রয়োজন। দুপুরে মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ও কলেজের নবনির্বাচিত অ্যাডহক কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। প্রতিষ্ঠানটির অ্যাডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট শাকিল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম ও প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক সহ অ্যাডহক কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা। দেশের খবরের সময় হলো আরো একটি বিরতির, ফিরছে কিছুক্ষণের মধ্যে, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম, দেখছেন দেশের খবর। কুষ্টিয়ায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। এ সময় 2 শিশু সন্তানকে হত্যা চেষ্টার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করে ঘাতক স্বামী মামুন। এদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, কুষ্টিয়া শহরের রং মিস্ত্রি মামুনের সঙ্গে বেশ কিছুদিন থেকেই পারিবারিক কলহ চলছিল স্ত্রী মেঘলা খাতুনের সাথে।
মঙ্গলবার রাতে মামুন বটি দিয়ে স্ত্রী মেঘলাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে 2 মেয়ে কুলসুম ও জান্নাতকে আছাড় মেরে আহত করে। এরপর আত্মহত্যার চেষ্টা করে সে নিজে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে রাত 11:30টার দিকে মৃত্যু হয় স্ত্রী মেঘলার। বাকি 3 জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। এদিকে মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের রামগঞ্জের কালুপুর গ্রামে তাজিয়া বেগম নামে এক বৃদ্ধাকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সুনামগঞ্জ শহরতলির বাঁধনপাড়া এলাকার বাসা থেকে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, বাড়ির মালিক ও তার ছেলেদের নির্যাতনে মৃত্যু হয়েছে তার। নিহত গৃহকর্মীর নাম চম্পা বেগম। তিনি সুনামগঞ্জের দোয়ারা বাজার উপজেলার নূরপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে। পুলিশ জানায়, বাঁধনপাড়ায় নিক্কো চেয়ারম্যানের বাসায় কাজ করতেন। সকালে বাসার জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পান নিক্কো চেয়ারম্যানের ছেলে শুভ। তিনি টেলিফোনে বিষয়টি পরিবারকে জানান। চম্পার বাবা বাদশা মিয়া জানান, 3 বছর আগে চম্পা ওই বাড়িতে কাজ করত। তখন তার উপর নির্যাতন চালাতো পরিবারটি। তাকে বাড়ি ফিরিয়ে নেওয়ার পর বাড়িওয়ালা নিক্কো চেয়ারম্যানের অনুরোধে মেয়েকে আবার সেখানে পাঠান তারা। নড়াইলের লোহাগড়ায় এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা বাজারে খুনের ঘটনা ঘটে। নিহত খাজা মোল্লা ইসাখালী গ্রামের নবাব মোল্লার ছেলে। এলাকাবাসী ও স্বজনদের অভিযোগ, খাজা মোল্লা বাড়ি থেকে বের হয়ে কুমারডাঙ্গা বাজারের চায়ের দোকানে যান। এ সময় ইতনা ইউনিয়ন বিএনপির সভাপতি কুমারডাঙ্গা গ্রামের পলাশের নেতৃত্বে 15 থেকে 20 জনের এক দল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র দিয়ে খাজা মোল্লাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, এলাকার অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। এই ছিল দেশের খবরের সর্বশেষ। সঙ্গে থাকুন, দেখে থাকুন এটি নিউজ। ধন্যবাদ সবাইকে।